নমস্কার বন্ধুরা, আমি সমিতা চৌধুরী ওঝা। কথা বলছি আবৃত্তি নিয়ে। বেশ কয়েকটি এপিসোড আমরা পার করে ফেলেছি। আজকের আলোচনার বিষয়ে আমরা যখন কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করতে যাই, তখন আমরা কী কী বিষয়গুলি মাথায় রাখি আবৃত্তি নির্বাচনের জন্য। আমি যেভাবে নিজে করি সেই প্রক্রিয়াটি বলতে পারি, কেননা এই প্রক্রিয়াটি সবার ক্ষেত্রে একই হবে তার কোনো মানে নেই। এক একজন এক এক রকমভাবে চিন্তা করেন। আবার আমি যেভাবে চিন্তা করি সেটা আপনার সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। নিজের কথাটাই বলা যেতে পারে। যেটা হলো, আমি সবার প্রথমেই মাথায় রাখি অনুষ্ঠানটা কী ধরনের অনুষ্ঠান। যদি অনুষ্ঠানটি হয় কোনো শিক্ষক দিবসের অনুষ্ঠান, অনুষ্ঠানটি হতে পারে কোনো ঘরোয়া বৈঠকি, যেখানে নিজেদের মানুষজন কিছু উপস্থিত থাকবেন, হতে পারে কোনো জন্মদিনের পার্টি, হতে পারে এমন কোনো একটা অনুষ্ঠান যেখানে বিদায়ী সম্বর্ধনা দিতে হবে, বা এমন হতেই পারে সেই অনুষ্ঠানের কোনো দেশপ্রেমমূলক কোনো ভাবনা রয়েছে। এমনভাবেই অনুষ্ঠানটা কোন দিনে অনুষ্ঠিত হচ্ছে, সেই অনুষ্ঠানের পিছনে উদ্যোক্তাদের কী মনোভাব আছে, সমস্তটা জেনে বুঝে কিন্তু আবৃত্তি নির্বাচন করতে হয়। দ্বিতীয়ত, আবৃত্তি নির্বাচন করার আগে আরও একটা বিষয় মাথায় রাখি। অনুষ্ঠানটা কোথায় হবে? খোলা কোনো আকাশের নিচে কোনো মঞ্চে, মানে মুক্ত মঞ্চে, নাকি আবৃত্তিটি হবে কোনো প্রেক্ষাগৃহে, নাকি কোনো ঘরোয়া অনুষ্ঠান? এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হয়, কারণ মুক্ত মঞ্চে যে ধরনের আবৃত্তি নির্বাচন করতে হয়, অনেকটা যেটা জমাটি হবে এরকম একটা ভাবনা আমাদের মাথায় থাকে। যেখানে মানুষ হয়তো অন্য কোনো কাজ করছেন, হয়তো কোনো মেলার মধ্যে হতে পারে, যেখানে বিকিকিনি চলছে বা খাওয়া দাওয়া চলছে, তার মধ্যে আপনাকে পরিবেশন করতে হচ্ছে। সেক্ষেত্রে খুব সফট কোনো আবৃত্তি বা কোনো রোম্যান্টিক আবৃত্তি হয়তো নাও চলতে পারে। সেক্ষেত্রে তালের আবৃত্তি, আঞ্চলিক কবিতা, যেগুলো একটু জমাটি, সেই অনুষ্ঠানগুলি কিন্তু এইভাবে একটা আলাদা সমাদর পায়। আবার কোনো ঘরোয়া বৈঠকি হতে পারে, সেটা যদি রবীন্দ্রনাথ বিষয় হয় বা নজরুল ইসলাম বিষয় হতে পারে, সেক্ষেত্রে তাঁদের কবিতা আমরা বলবো, বা তাঁদেরকে নিয়ে লেখা কবিতা আমরা নির্বাচন করতে পারি, তাঁদের চিঠি নির্বাচন করতে পারি, অনেক কিছু আছে, তাদের গল্পাংশ নির্বাচন করতে পারি, তাদের জীবনী থেকে কোনো অংশ আমি বেছে নিতে পারি পড়বার জন্য বা বলবার জন্য। এরকম অনেক কিছু হতে পারে। আবার ধরুন সেই অনুষ্ঠানটির একেবারে ঘরোয়া বৈঠকি একটা বাচ্চাদের অনুষ্ঠান, তাহলে কি হবে? সেখানে একটা জন্মদিনের পার্টি, সেখানে বাচ্চাদের মজার কোনো কৌতুকময় ছড়া হতে পারে, যেটা সবাই এনজয় করবে, ছোট বড় সবাই, এরকম একটা আবৃত্তি হতে পারে। আবার ধরুন বড় প্রেক্ষাগৃহে, যেখানে আপনার সামনে দর্শক আসনে থাকবেন কিছু মননশীল মানুষ, কিছু এমন মানুষ যারা আবৃত্তি শিল্পের সঙ্গে জড়িত, বা যাদের কবিতা পাঠ, সাহিত্যর প্রতি ভালোবাসা আছে, সাহিত্যপ্রেমী মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু একটু গভীরতা সম্পন্ন, একটু অন্যরকম কিছু আবৃত্তির কথা আমরা ভাবতে পারি। আবার দেখুন, অনেক সময় আমরা আবৃত্তি করতে গিয়ে এখনকার যারা কবিতা লিখছেন, খুব সাম্প্রতিককালে যারা লিখছেন, তাদের কথা ভুলে যাই। আমরা খুব প্রথাগতভাবে যে আবৃত্তিগুলো খুব জনপ্রিয়, সেই দিকেই আমরা হাত বাড়িয়ে ফেলি। সেটা আপনি নাও করতে পারেন। আপনার নির্বাচনে পুরনো নতুনের মিশেল হতে পারে। আপনার নির্বাচনে এমন কিছু থাকতে পারে যেটা খুব সচরাচর শোনা যায় না। মানুষ কিন্তু কান পেতে শোনেন। আমরা ভাবি যে মানুষ শোনেন না, কিন্তু তা নয়। তার মধ্যেই দেখবেন দু একজন মানুষ আপনাকে উঠে এসে বলবে যে আপনার এই নির্বাচনটি খুব সুন্দর ছিল। এইগুলো কিন্তু মাথায় রেখেই আমরা কবিতা নির্বাচন করি। কবিতা নির্বাচনের সময় আরও অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়। যেমন ধরুন, হলটা কত বড় বা ঘরটি কত বড় হতে পারে। মোটামুটি আমি যদি জানি কোথায় যাচ্ছি, কীরকম অনুষ্ঠান, তাহলে তো খুব ভালো। আর ধরুন জানি না, মোটামুটি একটু শুনে বুঝে নেব সেখানে মাইক্রোফোন থাকবে তো, নাকি সেখানে খোলা গলায় বলতে হবে, সেক্ষেত্রে আমার নির্বাচন কোনগুলি হবে। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হয়। আসলে কবিতা নির্বাচনের সময় বিষয়, কবিতার ভঙ্গিমা, কবিতার
সমস্তটা ছোটোখাটো অনেক কিছু জিনিস আমরা মাথায় নিয়েই কিন্তু একটা আবৃত্তি অনুষ্ঠানে আবৃত্তি করতে যাই। অনেক সময় দেখা যায় যে একজন শিল্পী আবৃত্তি করার পর অনেকটা সময় বেঁচে গেছে, তখন আমরা বলি যে আপনি আর একটা কিছু বলুন না। তাহলে এগুলোর জন্য কিন্তু আমাদের একটু পূর্ব প্রস্তুতি দরকার পড়ে। হ্যাঁ, যে আমি এখানে তাহলে একটা এই ধরনের কবিতা বলতে পারি। তাহলে আমাদের নির্বাচনে কি হতে পারে, ধরুন আমাকে দুটো কবিতা বলার সুযোগ দেওয়া হয়েছে বা আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু কোনোভাবে উদ্বৃত্ত একটা সময় আমি পেলাম। সেক্ষেত্রে আমি আমার নির্বাচনে একটা কিছু রাখবো যেটা আমি সেখানে বলতে পারি। অর্থাৎ আমি বলতে চাইছি যে দুটি আমি নির্বাচন করেছি, সেই দুটির বাইরে আমি কিচ্ছুটি জানি না, এই ভাবনা নিয়ে কিন্তু আপনাকে মঞ্চে উঠলে চলবে না। এটা আপনার মাথার পিছনে চলতেই থাকবে যে এর পরে যদি আমাকে একটা কিছু বলতে কেউ অনুরোধ করেন বা যদি সময় আমার হাতে থাকে বা ওনারা কোনো একটা ব্যস্ততার ফাঁকে বললেন যে পরের অনুষ্ঠানটা উঠতে একটু দেরি আছে, আপনি একটুখানি আর একটা কিছু বলুন, তাহলে আমরা কি করব? তাহলে নির্বাচন করার সময় কিন্তু এই ভাবনাগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হয়। এছাড়া অনেক কিছু ভাবনা মাথায় রাখতে হয় কবিতা নির্বাচন করার সময়। যেমন ধরুন, কবিতাটি ঠিকঠাক আমার মুখস্থ আছে তো? একেবারে না জানা কবিতা হঠাৎ করে মঞ্চে বলে ফেলা কিন্তু খুব চাপের ডিসিশন হয়, সেটা যেন না হয়। একটু পূর্ব প্রস্তুতি অবশ্যই অবশ্যই দরকার। মঞ্চ কখনো ছেলে খেলার জায়গা নয়। মঞ্চে উঠতে গেলে অবশ্যই প্রস্তুতি নিয়েই মঞ্চে উঠতে হয়, কারণ মঞ্চটা আমাদের কাছে মন্দিরের মতন। আমরা যারা শিল্পকর্মী তাদের কাছে মঞ্চ কিন্তু মন্দিরের মতন। তাই তার সম্মান রক্ষা করা, তার প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের মঞ্চে পা দিতে হয়। তাই দেখবেন গুণী শিল্পীরা সবসময় মঞ্চকে প্রণাম করে মঞ্চে পা রাখেন। এটুকুই বলবার আপনাদের সবাইকে। ভালো থাকবেন, কবিতায় থাকবেন, আবৃত্তিতে থাকবেন, অনেক অনেক কবিতা শুনুন, কবিতাকে ভালোবাসুন, এবং আমার এইগুলো কেমন লাগছে এপিসোডগুলো আপনারা প্লিজ জানাবেন। আপনাদের উপর অনেক কিছু নির্ভর করছে। চেষ্টা করবেন সাবস্ক্রিপশনটি সেরে রাখার, এবং সঙ্গে সঙ্গে আর কি জানতে চান আমার কাছে সেগুলোও যদি জানান, আমি কিন্তু অল্প অল্প করে চেষ্টা করব আপনাদের মন রাখার। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ সকলে। অনেক 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 ভালো থাকুন। নমস্কার, গুড বাই।